এবার লাইভ স্ট্রিমে জিতলো কে? কে জিতলো লাইভ স্ট্রিমে? কে জিতেছে? খদ্দের কাস্টমার জিতেছে। ওভারঅল একটা অনেস্ট লাইভ দেখার পর মনে হয়েছে সে সবগুলি কথা সত্য বলেছে। আনপ্ল্যান্ড লাইভে দাঁড়িয়েও একটা মেয়ে সবগুলি কথা সত্য বলতে পেরেছে, এটা অনেক বড় পাওনা। আর ফারিয়া এখন খুব ভালো আছে, খুব সুখে আছে। হ্যাঁ, আর ফারিয়ারও কিন্তু সংসার ভাঙার খেল একটা হয়েছিল। আর আর কি রইল? এক্সপোজড। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অবশ্যই কমেন্ট হাই। আর আমার সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দাও না। তো জিতেছে কিন্তু মূল লাইভ স্ট্রিমে খদ্দার কাস্টমার। যত কথাই যে বলুক না কেন, খদ্দার কাস্টমার যদি চাইতো তাহলে প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারতো, নিজেকে ভালো সাজানোর জন্য অনেক কিছু বলতে পারতো, যারা কিনা ভিডিও করছে ওকে নিয়ে। ওর ঠ্যাঙ্গা পড়েছে, ও কিন্তু করছে না। হ্যাঁ, এক জায়গায় করেছে, বাকি জায়গায় করেনি, কারণ ওর প্রয়োজন নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তেল বাটার ঘি মাখানো। ওর জীবনটা অ্যাকচুয়ালি এম এর মাকে দিয়ে শুরু হয়েছিল। আর সেটাই ছিল ওর মূল লক্ষ্য। ও বাকিদের সাথেও যোগাযোগ করতে ইন্টারেস্টেড ছিল না, নট ইভেন উইথ শু, কারণ শুকে ও লাইকই করতো না। বারবার শুয়ের সাথে একই লাইভ স্ট্রিমে বসে বলেছে পছন্দ করি না, পছন্দ করতাম না, মিস শুক চাইতো না, সব কিছু বলেছে। ও কোথাও লুকায়নি। অনেক মানুষের অনেক মানে লাগে, পার্সোনালিটি লাগে বলতে যে আমি তাকে পছন্দ করি না, এবং তার সামনে হ্যাঁ এইটুকুন বলার মতো দম আছে, কিন্তু সেইখানে বাকিদের দরকার নেই। এটা কি শুনলাম? ইন্টারন্যাশনাল কাস্টমারও তার স্বামী সম্বন্ধে অনেক কিছু বলে রেখেছে, অনেক কিছু। পতি পরমেশ্বর, পতির পাই সতীর সুখ। এইখানে এই চ্যাট গ্রুপে ছিল পতিনিন্দা মহাপাপ, এর প্রতি তার প্রতি কার প্রতি, পশুপতি দুষ্টপতি, এইসব ছিল ওদের কাহিনী। তো চিন্তা করে দেখো, আমি বলেছি না, রতনে রতন চিনে, যে যেমন সে তেমন লোককেই খুঁজে নেবে গল্প করানোর জন্য, মন ভুলানোর জন্য। ক্লাসের ফার্স্ট গার্ল কখনো দেখেছেন ক্লাসের ফেল মার্কা স্টুডেন্ট বা লাস্ট গার্লের সাথে আয় মেরে দোস্ত বলে মিশতে? না, কোনোদিনও না। এটাই সব মানে মানুষ জানে, একটা মানুষ তার সাথেই দোস্তি করবে, তার সাথেই মনের মিল খুঁজবে, যে কিনা তার মতো হবে। শিক্ষিত লোক শিক্ষিত মানুষকেই খুঁজবে। একটা 12 পাস মেয়ে এম এর সাথে পিএইচডি হোল্ডার তার পড়াশোনা সংক্রান্ত কি গল্প করতে পারবে? পিএইচডির ফুল ফর্ম কি? পিএইচডি হলে পরে কি হয়? ডক্টরেট কিভাবে হয়? ডাক্তার লেখে না কি লেখে? এম বুঝবে? এম এর ক্ষমতা আছে এগুলো বোঝার? তাহলে যখন সে আমার মনের কথা, আমার কমফোর্ট জোনই হবে না, তার সাথে আমি মিশবো কেন? এখন প্রশ্নটা নিশ্চয়ই আমাদের দিকেও আসবে বা আমার দিকেও আসবে। তাহলে তুমি কথা বলতে কেন? প্রথমত, আমি কোনোদিনই যোগাযোগ করিনি। দ্বিতীয়ত, আমরা কিন্তু ইউটিউবার। সে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, কেউ ব্লগার হোক, কেউ এসএমআর এর ভিডিও করুক, কেউ পোয়েট্রি ভিডিও করুক, দিনের শেষে উই আর ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার। তাই আমাদের জোন, একটা কবিতা যে বলে তার সাথেও আমার মিল থাকতে পারে, কারণ আমরা একই জোনে কাজ করছি। একটা ডাক্তার এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কিন্তু আলটিমেটলি তো সে ডাক্তার। তার এলোর সাথে অ্যালোপ্যাথির বেশি মিল হবে, হোমিওপ্যাথি বেশি মিল হবে, বাট দিনের শেষে যখন ডাক্তার অ্যাসোসিয়েশন কথা হবে তখন কিন্তু 3টা গ্রুপ এক হয়ে যায়। ডিফেন্স, এয়ার, জল, মাটি, স্থল, তাই তো? নেভি, এয়ার অ্যান্ড নর্মাল সিকিউরিটি ফোর্স যেটা হয়, যখন একসাথে হবে, যখন কোনো যুদ্ধ লাগবে, তখন কিন্তু আমাদের নেভিও লাগে, তখন কিন্তু আমাদের এয়ারও লাগে, তখন কিন্তু আমাদের নর্মাল জেনারেলও লাগে, মানে ল্যান্ড যারা। তো এয়ার মার্শাল, নেভি, জেনারেল তিনটেই কাজ করে, কারণ ওরা ডিফেন্স সেক্টর, ওদের লাইফটা আমাদের সিভিলিয়ান থেকে আলাদা হয়। সেইখানে দাঁড়িয়ে যখন আমি হাইফাই, আমি ডক্টরেট হোল্ডার, আমি 12 পাসের সাথে কি গল্প করব? আর যার কিনা পুরো লেভেলটাই আমরা জানি, মুঝকো পিনা হ্যাঁ পিনে দো, মুঝকো জিনা হ্যাঁ জিনে দো, তো এর সাথে কি গল্প করা যায়? তো এইবার চলে আসছে এক্সপোজ।
তুই আমাকে অ্যাকসেপ্ট করবি? হ্যাঁ, বোদাদার জন্য একদম প্রেম বেয়ে বেয়ে পড়ছিল, ভীষণ ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, যার স্বামী সে চিনে না, পাড়াপড়শির ঘুম হয় না। হ্যাঁ, তো বেরিয়ে আসলো তো শালিকা এত চিন্তা ছিল জিজুকে নিয়ে, জামাইবাবুকে নিয়ে, শালি বলে দিল তুইও তো তোর বরের কত নিন্দা করেছিস, তুইও তো তোর বরের কত কাহিনী বলছিস। আমার সবচেয়ে বেশি খুশি লাগতো যদি ইন্টারন্যাশনাল বৌদি, মানে ভাইয়ের বউটা কে, আচ্ছা এই যে খর্দার কাস্টমার তো এমনিতেই দোগলা, হ্যাঁ 2 নম্বরই মানুষ, সে যদি একটু খুঁজে পেতে তার ভাইয়ের বউকে বলে দিতে পারে কথাগুলি, তোমার নামে তোমার ননদিনী, এই রায়ভাগিনী ননদিনী বিদেশ থেকে এসেও স্বদেশে বসে তোমার এমন কুটনামিগিরি করে, মানে ভালো হতো। সে মুখোশ পরা মিষ্টি মুখের আড়ালে যে কতটা দুর্বিষহ রায়ভাগিনী চিরকালে ননদিনীর রূপটা আছে। কারণ যে লাইনটাও বলেছে, ওয়াশরুমে কি ফেলে আসে বা কী ধরনের ড্রেস পরে, যখন যদি এই কী নাম মেটার খর্দার কাস্টমার যদি বলে দেয় তাহলে সে তো 1 2 করতে পারবে, সে তো জানে সে ওই জিনিসগুলি ওয়াশরুমে ফেলে কিনা, সে তো জানে সে ছোট ছোট ড্রেস পরে কিনা, তখন সেও বুঝে নেবে যে না, খর্দার কাস্টমার মিথ্যে বলছে না। খর্দার কাস্টমার যে মিথ্যে বলেনি একটা কথাও, খর্দার কাস্টমার যে প্রত্যেকটা পয়েন্টকে কেটেছে, রাইট কথা রাইট জায়গায় বলেছে। হ্যাঁ, 10 out of 10 আমি খর্দার কাস্টমারকে দেব, প্রত্যেকটি কথার যুক্ত উত্তর দিয়েছে। প্রথমত যে লাইভ স্ট্রিমটা অ্যারেঞ্জ করেছিল এটা প্ল্যান্ড ছিল, এটার সময় দেখে সময় মিলিয়ে 3 জনকে কমফোর্ট জোন এনে অবশ্যই আসার আগে 3 জনের একটা গুল মিটিং করে একটা পয়েন্ট অ্যারেঞ্জ করে পয়েন্ট মনে করেই লাইভ স্ট্রিম করা হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট এটা। কিন্তু শুয়ের লাইভ স্ট্রিমটা কিন্তু আনপ্ল্যান্ড ছিল। হঠাৎ করে যখন শু দেখেছে এই লাইভ স্ট্রিম হচ্ছে, ও ওইখানে ওঠার চেষ্টা করছিল, ওকে তোলা হয়নি বা পরবর্তীকালে ও যায়নি, যেটাই হোক না কেন, প্রথম অনেকবার ওকে সবাই বলেছে ওঠাও উঠাও উঠাও। হ্যাঁ, যেই শুয়ের কমেন্ট দেখেছে আমাকে উঠতে হলো, আমাকে সঙ্গে সঙ্গে বলে না রে আমার কাজ আছে রে আমি যাচ্ছি, মানে কমেন্টটা পড়ে ফেলেছে সঙ্গে সঙ্গে। এদিকে যে বলছিল ইন্টারন্যাশনাল, সে কিন্তু কমেন্টটা পড়েনি, সে বলেই চলেছে। ওইদিকে ওইজন ওপরের জন বসে কিন্তু বলে দিয়েছে যাচ্ছি আমার, কারণ এখন শু আসলে শু তো আর ছেড়ে কথা বলবে না না। বলেছিলাম না তুই ঘাটটা দিব্যি দিয়ে রেখেছিস একদম। আর সবচেয়ে বড় কথা, শু সবসময় বলে তার কাছে অটো কল রেকর্ডিং আছে। শুধু তাই না, ও যখন হোয়াটসঅ্যাপে কথা বলতো না, আমি সেই গ্রুপে ছিলাম না, তারপরও জানি অন্য ফোন দিয়ে রেকর্ডিং শিওর করে রেখেছে, চ্যাট তো আছেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না পাক্কা খিলাড়ি হয়, কাচ্চা খিলাড়ি হয় না। আর সুর মতো খিলাড়ি শু তো জানেই জীবনে ওর যে কোনো সময় এই গ্রুপ থেকে বিপদ আসতে পারে। ও জানেই যে এই গ্রুপে টিকে থাকতে হলে আমাকেও কিছু হাতে নিয়ে রাখতে লাগবে, গ্রিপে নিয়ে রাখতে লাগবে। আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মোটামুটি যদি একদম বোকা না হয় আর কেউ অতিরিক্ত চালাক না হয়, তাহলে ভুলভাল কাজটা করবে না। পেটের কথা, মনের কথা, দিলের কথা কখনোই বলবে না। আর এমন কথাই বলবে প্রয়োজন হলে সে কথাটা ঘুরানো যায়, প্রয়োজন হলে সে কথাটা মুরটা অন্যদিকে নিয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু এতটা বুদ্ধি নিয়ে এরা চলার চেষ্টা করতে পারে, মানে বাকিরা কাকের গায়ে ময়ূর পক্ষী লাগালেই কি কাক ময়ূরা হয় না। একটা মানুষ কন্ট্রোভার্সি করতে করতে, লিগ্যাল ফাইট করতে করতে শু এখন মানে সামনে পিছে একদম একটা বুলেট প্রুফ করে নিয়েছে। তাই প্রতিটি স্টেপ ও জানে এটা করলে এটা কি হতে পারে, এটা করলে এটা কি হতে পারে। তাই ও মোটামুটি সব কিছু জেনে বুঝেই কিন্তু গ্রুপে ঢুকেছিল, এবং গ্রুপের থেকে যে কোনো সময় ওকে লেফট হয়ে যেতে পারে, গ্রুপে অনেক কিছু হতে পারে, ও কিন্তু জানতো, এমন না বুঝতে পারিনি। যতই বলুক না কেন আমি বুঝতে পারিনি, বোঝার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সবাই বলছো না অমুক তমুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা কিনে কথা বিক্রি করে না। তো এখন শুনলাম অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নাকি হাত করার চেষ্টা করছে। এবার বোঝো অসহায়টা কে, অবলাটা কে। সবচেয়ে বড় কথা হয়েছে যারা বলতো এই বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাবা দেখ তোর দিদিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পায়ে ধরে মাফ চেয়েছে। এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জিত না, যার জিতই হোক, জিতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পায়ের তলায় রাখার মতো যোগ্যতা আছে। আর তোদের মতো মানুষদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পায়ের তলায় রাখে। তোরা ভাবিস আমরা ব্লগার, আমরা রোজগার করি, আমরা 5 লাখের চ্যানেল, কিন্তু দেখ কার পায়ের নিচে কাদের কমেন্ট বক্স থেকে কমেন্ট পড়ে,
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন পড়ে না কারোর কমেন্ট বক্স থেকে কমেন্ট করতে। কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কমেন্ট বক্স থেকে কমেন্ট করে না, প্রয়োজন পড়ে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, সেখান থেকেই ভিডিও করে। ওই রকম তেলানি, বাটারিং, ঘি, অয়েলিং করতে কোনো নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রয়োজন পড়ে না, কোনো মিডিয়া রিপোর্টারের প্রয়োজন পড়ে না। যে কোনো মিনিস্টারকে তেলানি, যা দেখবে তাই বলবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাই করে, যা দেখে তাই বলে। আর প্রতিটি পদক্ষেপ নিজেকে বাঁচানোর মতো ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে রাখে। সবাই যে বলছে না ক্ষমা চেয়েছে, আমি সবকিছু খুশি হয়েছি, দেখ পায়ের নিচে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও তো পায়ের নিচে এসেছে। তো এইটাকে বলে দেখা যারে জনতা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্ষমতা। দিনের শেষে তোদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই দেখতে পারি না, ঘেন্না লাগে। বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, ওইটা না দেখে রাত্রে ঘুমোতে পারো না তুমি। হুল ফোটানো মানুষ কন্ট্রোভার্সি না দেখে থাকতে পারে? তো সেখানে আজকে খর্দার কাস্টমারের জয় জয়কার, প্রত্যেকটি কথা বলতে পেরেছে, নিজে কেউ অসহায় রাখেনি, তাই ওকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ক্ষমা চাইতে হয়নি। ক্ষমা চাইতে হয়, তার থেকেও বড় কথা বাকিদের মুখ। কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন কথা বলতেই পারে, কন্টেন্টের জন্য করতেই পারে, যোগাযোগ করতেই পারে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই দুজনকে আর বিশ্বাস করবে না, কারণ এদের গায়ে একটা স্পট লেগে গেছে। এখানের কথা এখানে, এখানের কথা এখানে। এই ঘোটালা মাসিদের আর কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, হাতে রাখতে পারে কন্টেন্ট জানার জন্য, বিশ্বাসের জায়গাটা নেই। যে মানুষটা একজনের হয় না, সেই মানুষটা পৃথিবীর কারোরই হয় না। হ্যাঁ, তো এদের বিশ্বাস, এরা এইভাবেই ওই ঘুরবে লোকের পায়ে 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 পায়ে। ওদের একান্ত আপন বোন গেছিল দুয়ারে 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 দুয়ারে, রূপোর থালা নিয়ে ওদেরও সেই ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেই নক এসেছি, নক। আরে সত্যিকারের পাওয়ারফুল লোক, সত্যিকারের শিক্ষিত লোক কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পায়েও ঘুরবে না। যখন কোনো মানুষের নর্মাল পাবলিসিটি দরকার পড়ে, এরাই কাজগুলি করে। আর কিভাবে ধিক্কার জানাচ্ছে ইনডাইরেক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মাঝখানে কিভাবে নিজেদের গালে নিজেরা চুনকালি লাগিয়েছে, সেটা বোঝার মতো ক্ষমতা আছে কি? মনে হয় না। এটা বোঝার মতো ক্ষমতাটুকুনও নেই। মানুষ বলে এই তো ওরে বাবা ইন্টারন্যাশনাল সাপ্লায়ার, এরকম মনে হবে। ইন্টারন্যাশনাল থাকলে পরে ইন্টারন্যাশনাল প্রচুর ভালো ভালো বাঙালি ব্লগার আছে, এদের সঙ্গে মিশতে পারলো না, এরা মোটামুটি স্ট্যাটাস হোল্ডারই হবে। হ্যাঁ, কেন মিশতে পারলো না? নাকি ওরা পাত্তা দিল না? আগেই বলেছি, বার্ডস অফ সেম ফিদা ফ্লক টুগেদার। এক যাত্রা, এক মন, এক আত্মা হলে পরেই, মনের মিল হলে পরে একসাথে আসতে পারে সবাই, মিশতে পারে সবাই। হ্যাঁ, এখানেও যে মিশতে পেরেছে কারণটা হচ্ছে এটাই, কন্ট্রোভার্সি কেটে দেখে না কথা। আচ্ছা, এইবার কি অনেকে বলছে না যে হ্যাঁ মিথ্যা, হয়তো সু বলছে না, সে মিথ্যা বলছে না, এর জন্য সু পুরো বলেছে এক্সপোজ করো, দিয়েছে ওপেন চ্যালেঞ্জ, দেখি এক্সপোজ করার ক্ষমতা আছে কিনা। কারণ সুয়ের কাছে সব কিছু থাকে গোছানো আছে। কি ভয়েস মেসেজ, কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট। অত কাচ্চা খিলাড়ি আমরা কেউ না। অ্যাকচুয়ালি একজন কাস্টমারদেরকে এত ইম্পর্টেন্স সেলার কখন দেয়? যখন সেই কাস্টমারের মাথায় হাত বুলিয়ে অনেক কিছু ঠকানো যায়। তো এই রানাঘাটের সেলার যেই খর্দার কাস্টমারকে মাথা বুলিয়ে প্রচুর জিনিস বিক্রি করতে পেরেছে, এটা ভয় আছে। আর অনেকে বলছে যে কেন এই খর্দার কাস্টমার শুয়ের এখানে গিয়ে উঠবে? তো কোথায় উঠতেছিল? সে সুকেই চিনতো, বাকিদের তো চেনে না, আর ওর প্রয়োজনও নেই। একটা 5 লাখের চ্যানেল এতটা অসহায়, তার কাছে 5 লাখ মেম্বার থাকা সত্ত্বেও সে তার জাস্টিফিকেশন দেওয়ার জন্য, তার ক্লারিফিকেশন দেওয়ার জন্য দুজনকে বাইরের থেকে হায়ার করা এনেছে। আর সেখানে যার নামে বলা হচ্ছে তাকে তার গায়ে সব দোগলা, চোর, বাটপার সব লাগিয়ে দেওয়া হচ্ছে, সে কিছু বলতে পারবে না। বাহ ভাই বাহ, লজিক কোথায়? আমাকে কেউ খারাপ বলছে, চুপচাপ। আর তখন যদি চুপ থাকতো তাহলে বলতে হলে হ্যাঁ তুমি প্রতিবাদ কেন করলে না, তুমি কেন কোথাও দাঁড়িয়ে বললে না যে ও তুমি ঠিক, তুমি ভালো, তুমি কেন বললে না?
নীরবতা সম্মতির লক্ষণ। ও যদি বলেছে, কারণ বলাতে না সবটা ব্যাপার আমাদের কাছ থেকে পুরো পর্দাটা ক্লিয়ার হয়ে গেছে। আর আনপ্ল্যান্ড ওয়েতে লাইভ করা সত্য একটা মেয়ে ডে বাই ডের ঘটনা যেভাবে বলেছে, তার মানে পুরোপুরি ভিজুয়াল এফেক্ট ওর ব্রেনে ছিল। অমুক দিন অমুকটা, তমুক দিন তমুকটা, পুরো ব্যাপারটাই। কারণ উইদিন 1 আওয়ার এইভাবে গুছিয়ে বলাটা এত ইজি না, ইজি না। প্রত্যেকটি কাহিনী, প্রত্যেকটা স্পট তুলে ধরেছে। তাহলে 10-এ 10। আরে ভাই, আজকের থেকে টিচারই করছে না তো, এরকম বোঝা যায়। বাচ্চা দেখলে বোঝা যায় কনসেন্ট্রেশন কার কদ্দূর আছে, কোথায় আছে, ওইটুকুন বোঝা যায়। ভালো করে মেয়েটা ক্যামেরা ধরতে পারছিল না, ভালো করে মেয়েটা মাইক ধরতে পারছিল না, ভালো করে মেয়েটা ওয়াইফাই নেট এত ডিস্টার্বের মাঝেও কথা বলার চেষ্টা করছিল। কারণ একটাই, ও কোথায় ভুল, ও কোথায় রং, ও কোথায় জাস্টিফাইড সেটা বলার জন্য চেষ্টা করছে। অনেকে বলছে আবার ওরা বোনরা মিল হবে। মিল তো হবেই, মিল হবেই। কদিন পরে ফারিয়ার বাচ্চা হওয়ার পরে ফারিয়াও আসবে, এটা তো আমি সবসময় বলছি। মিল হবেই, ওই যে বললাম। কারণ প্রিয়জন কেউ কারণ না, বিশ্বাস কেউ কাকে কোনোদিনই করবে না। আর এরা কেউ তারপরও মিল হবে, কারণ প্রয়োজন আছে, প্রয়োজন আছে, অনেক দিকেই প্রয়োজন আছে। কালকে যেমন একটা কথা বলছিল যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পার্সোনাল লাইফ সম্বন্ধে লাইভ স্ট্রিমে উঠে বলবে। তো তখন আমি কি জানি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার পার্সোনাল লাইফ কিছু বলে দিয়েছে কিনা, আমার ঘরে অশান্তি, আমার বর বাজার করে না, এরকম কথা সময় মেয়েদের মুখে বেরিয়ে যায়। দেখো না, দাদাকে বলছি আজকে মাছ আনতে, ভদ্র অন্য মাছ নিয়ে আসলো। এটা কিন্তু ঝগড়া না, এটা আসলে কথা বলতে গেলে মনের কথা। কথা বলতে গেলে যদি প্রতি মুহূর্তে ঢুক গিলে বলতে লাগে, তাহলে কথাটা না বলাই উচিত। কথা বলতে গেলে যদি ভাবতে লাগে, তাহলে কথা না বলা উচিত। যখন কোনো কথা কারোর সাথে বলবো, দিল খুলে বলবো। আরে দূর, আমি দোকানে গেলাম, ড্রেসটা কিনবো, না করে দিল, ভালো লাগছে একটা ফটো, আরে দূর, কালকে বললাম আমি, এটা তো নর্মাল কথা। বলেছে এতগুলি ফল কিনো না, গরম পড়েছে, দেখো যে আমার বরটা কতগুলি ফল কিনে এনেছে। ফ্যাক্ট, আজকে আমি বলি। তার মানে কি আমার কথা বর শুনে না, আমাকে আমার বর পাতা দেয় না, আমি 1 নম্বরে কঞ্জুস? এগুলি বরের নিন্দা না, এগুলি নর্মাল কথা। গরম পড়ে গেছে, এতগুলি ফল তুমি কেন কিনলে? এই কথাটা বলার পর যদি আমাদের বরের স্বামী স্ত্রীর মিলের নাই, মনের মিল, সেটা না, এরকম কোনো কথা। আমি জানি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কোনো ভিউয়ার্সের সাথে 2 দিনের পরিচয়ে মনের ওঠরের গোপন কথা বেরোবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের মতো লোকদেরকে, আর এখন তো এরা আরও বেশি ওয়েল ফ্রেমড। এই মানুষটা এই ধরনের একদম ওয়েল ফ্রেমড। সবচেয়ে বড় কথা, ভদ্রলোক, ভদ্র মহিলা, কালচার্ড পরিবার কখনোই এত রাত্র পর্যন্ত চ্যাটিং ফ্যাটিং কথা বলতে পারে না। একদম পরিষ্কার বাংলা ভাষা, পারে না। সমানে সমানে দোস্তি হয়, এসব লাইন প্রত্যেকেই পড়ে বড় হয়েছি। দোস্তি সমানে সমানে হয়, ছোট বড় দোস্তিও হয় না, দোস্তিও হয় না। আম্বানির ছেলের মেয়ের বিয়েতে আম্বানিদের লেভেলের লোকদেরকেই বলা হবে, সেখানে সাধারণ ওর কর্মচারীরা নিশ্চয়ই যাবে, কিন্তু সেটার মধ্যে একটা লেভেল থাকে, ওই রুম আলাদা থাকে। এটা জায়গাতে, সব জায়গাতেই থাকে। সেখানে কিসের মোহে এই মিল? অবশ্যই মিলটা যখন মনের মিলটা কখন হয়? যখন নেচারের মিল হয়, চারিত্রিক মিল। আর এমের না চরিত্র মানেই যে সবসময় অন্য কিছু পুরুষ রিলেটেড তা না। চরিত্র মানে অনেক কিছু। পিএনপিসি করতে ভালোবাসে, নিজে শ্বশুরবাড়িকে নিন্দা করতে ভালোবাসে, একটা ঘোটালা গল্প বলতে ভালোবাসে। টাইম ম্যাচ না হওয়া সত্ত্বেও, এই আপ ডাউন করা টাইম থাকা সত্ত্বেও, এই ইন্ডিয়ান কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ইন্ডিয়ান ব্লগারের প্রেমে পড়া একটু সামথিং ফিশি, তাই না? তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই খদ্দের কাস্টমারই জিতেছে পুরোপুরিভাবে। আজকে দেখো এই এমের ভিডিওতে শুধু বেডশিট বেডশিট বেডশিট, কারণ সে তার বিজনেসটা নিয়ে টোটালি ইনসিকিউর হয়েছে। আর সে বিজনেসটা নিয়ে যে ইনসিকিউর হয়ে গেছে, তার জন্যই কিন্তু আরও অনেকটা বেশি মাত্রায় এই শুয়ের উপরে বিষাদগ্রস্ত। না, এটা বলাটা আবার ভুল, কারণ আগেই তো ওরা গ্রুপ ছেড়ে অন্য গ্রুপ করেছে। আর মিল আমি বলেছি না, মিল হলে আমি কখনোই হব না, মানে কি বলে এটাকে, বাংলাটা আসছে না, মানে আমি আচম্বিত হব না, ঠিক আছে? যে সারপ্রাইজড, যেটা বলতেছিলাম আমি, সারপ্রাইজ বলতে গিয়ে বাংলা বলতেছে, সারপ্রাইজড হব না, স্বাভাবিক। মিল হতেই পারে,
মিল হতেই পারে, কারণ প্রয়োজন আছে। তারপরে হ্যাঁ, এটা আজকে সু বলছিল যে ওকে দোকান দেওয়ার কথা। হ্যাঁ, এটা একজন সে বলেছে দোকান, তো এরকম তো শুনেছি ফারিয়াকে নাকি স্কুটি দেওয়ার কথা ছিল, আমার লাইভেই বলেছে, শুনেছি মানে কি আমার লাইভেই বলেছে এম নাকি ফারিয়াকে স্কুটি দিতে ছিল। তো এম কে স্কুটি দিতে পারে, সুকে দোকান খুলে টাকা দিতে পারে, অথচ নিজের আপন বনু তার স্বামীর ট্রিটমেন্ট নাকি ট্রিটমেন্টটা সেই ছেলেটার ছিল বলে এই টাকা নিয়ে মানে ওর থালা বিক্রি করতেছিল। হ্যাঁ, নাকি ছেলেটার ট্রিটমেন্টের জন্য এইভাবে অ্যাক্টিং করে অমুক ব্যাংকের থেকে ফিরিয়ে দিল, বা ছেলেটারই কোনো বন্ধুর মার কাছ থেকে গিয়ে টাকা আনতে লাগলো, কারণ রোগ যার টাকা তার, তাই না? কারণ দেখো এটা ওর যেটা বলেছে সংসার চালানোর কথা, সেটা বলেছে আমার টাকা হচ্ছে না, 2 মাস ধরে বাবাকে আমি টাকা দিতে পারছি না, আমার বাবা প্রচুর মেডিসিন খায়। তাহলে আজকে আমার শ্বশুরমশাই অসুস্থ, আমার স্বামী দিতে পারছে না, সেখানে আমি রোজগার করি ভালো অ্যামাউন্ট, তাহলে সেটা আমার কর্তব্য দাঁড়াবে না? শ্বশুর বাবা হোক আর বাবা হোক, আমার পরিবারের মেম্বার, যদি আমার স্বামী না পারে টাকাটা আমি দেব, যেখানে আমার একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম। যদি সে টাকাটা দিত তাহলে তো বলতো, স্মৃতি সিঁদুর বলতো যে না আমি টাকা দিতে পারিনি, তো টাকাটা দিয়েছে, কি আর করা যাবে, আমি তো দিতে পারছি না, সে কিন্তু বলেনি, বরং উল্টো কষ্ট করে বলেছে 2 মাস ধরে আমি আমার নিজের বাবাকে টাকা দিতে পারছি না, আমার বাবাটা না ভীষণ অসুস্থ, প্রচুর ওষুধ খায়, কষ্ট করে কিন্তু সেটা কথাটা বলেছে। কিন্তু কতটুকুন সাংসারিক হলে পরে, কতটুকুন শ্বশুর বাড়ির লোক আপনি হয় হলে পরে, শ্বশুরমশাই অসুস্থ জানা সত্ত্বেও মেডিসিন রেগুলার, জানি শ্বশুরমশাইয়ের কাছে মেয়ে আছে, মেয়ের বর আছে, ধারে না ছেলের বউয়ের, তাও ছেলে নিজের কর্তব্য করার জন্য তো টাকাটা দেয়, কিন্তু ছেলে যখন পারে না তখন বৌমা, হ্যাঁ ওয়েল এস্টাবলিশড, ওয়েল ম্যানার্ড তো বলবো না, হ্যাঁ অন ক্যামেরা ওয়েল ম্যানার্ড উইথ ইনলজ, সেই বৌমা কিন্তু পয়সা দিতে এগিয়ে আসেনি। তাই কতটা ফাঁকা জীবনটাই ওদের বাঁকা, কতটা ফাঁকা ভালোবাসা, মানে ফেক প্রেম শ্বশুরবাড়ির লোকদের প্রতি দেখায়, এমনিতে বোঝা যায়। যে কিনা নিজের স্বামীর প্রতি ফেক প্রেম, যে কিনা নিজের শ্বশুরবাড়ির প্রতি ফেক প্রেম, এমনকি মেয়েটাকেও সেভাবে দেখভাল করে রাখে না। হ্যাঁ, মেয়েটাকে ভালোবাসে যতটুকুন বাসার, এছাড়াও তো অনেক রকমভাবে বাসা যায়, তাই না? মেয়েটার মান সম্মান দিয়ে তাকালেও, মেয়েটাকে আরও টাইম দিলেও কিন্তু এত চ্যাটিং, এত কথা, এত গল্প করতে পারতো না। এই বয়সে মা মেয়েরই সময় চলে যায়, মেয়ে ড্রয়িং করবে, মা পাশে বসে থাকবে, মেয়ে নাচের ক্লাসে কি নাচ শিখে আসলো, মা হয়ে সেটা উঠাতে লাগে, তুলতে লাগে, ক্লাসিক্যাল শিখলে নানান রকম তাল মুখস্থ করতে লাগে, বাচ্চারা তাল মুখস্থ করতে পারে না, মাই লিখে তাল মুখস্থ করতে লাগে। তো এগুলি কন্টিনিউয়াসলি স্বামী, সংসার, বিজনেস এত কিছু করার পর, মেয়েকে টাইম দেওয়ার পর টাইম থাকে না কিন্তু বহির্ভূত লোকের সাথে কথা বলার জন্য। বহির্ভূত লোকের সাথে কথা টাইম তখনই থাকে যখন আমি আমার সংসারের মেম্বারদেরকে কম প্রায়োরিটি দিয়ে তাদের ভালো মন্দর, আরে বাবা ওই থালা ধরে দিলাম, মাকে থালা ধরে দিলাম, ইয়েকে থালা ধরে দিলাম, এই থালা ধরে দিলেই কিন্তু সব কাজ হয়ে যায় না, ঠিক আছে? সব কাজ হয়ে যায় না। তো এই ফেক ভালোবাসার আরেক নামই বোধহয় বড় ব্লগার সবার সাথেই ফেক, তাই বোধহয় পুরো সম্পর্কটাই, সবার সাথে সম্পর্কটাই কিন্তু মেকি সম্পর্ক। তবে ভালো আছে ফারিয়া, সুখে আছে ফারিয়া, অ্যাটলিস্ট ফারিয়ার এই 9 মাস প্রেগনেন্সিতে ঈশ্বর করুক এই তথাকথিত সো কল্ড সোল সিস্টারদের যেন ছায়া ওর আনেওয়ালা বাচ্চাটার প্রতি না পড়ে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর মুখ দেখুক আদা কথা, হওয়ার আগে পড়লে এদের ইনফ্লুয়েন্সটা পড়তো, মানে বাচ্চাটা যে কি বাচ্চা বেঁচেছে এইরকম স্ট্রেস ফ্রি লাইফ থেকে, এদের সঙ্গে কথা বলার থেকে, সত্যি অনেক। তো ফারিয়া এখন খুব খুশি, নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে। কমপ্লেইন তো থাকবেই, লাইট নেই, হ্যান নেই, ত্যান নেই, কিন্তু তারপরও দুপুরবেলা যে স্বামী ঘরে আসতে পারতো না, আমি একা, আমি বোকা, আমি একা, আমি বোকা, আমি বেকা, স্বামী চলে যেত শ্বশুরবাড়িতে খেতে, ওইটা ঠিক ওর কোনোদিনই পছন্দ হতো না। সারাদিন আমি একা, আমি একা, আমি একা। এখন ওর বরটা শুধুমাত্র আমি ওর কাছে থাকবে, সকালে উঠে যাবে, আসবে, যাবে, ও তো এটাই চায় কনস্ট্যান্ট। ওর আমার মনে হয় ওর এমন একটা বাড়ি করা উচিত, বা এমন একটা বাড়ি ভাড়া নেওয়া উচিত, ওর সেরকম পয়সা নিতে পারছে না, ওপরে নিচ, মানে দোকানের ওপরে ঘর থাকে, নিচে কি কিসের মকান, উপর গরিকা মকান, এইরকম কোনো দোকান, এমন কোনো বাড়ি হলে সুবিধা হয়। হ্যাঁ, নিচে পম্পম কা দোকান, ওপর ফারিয়া কা মকান, এইরকম কিছু হলে
কনস্ট্যান্ট ওর বর লাগে, কনস্ট্যান্ট। তো এখন খুশি, কারণ বর আসা যাওয়া করবে যখন তখন 10 মিনিট 15 মিনিট, কারণ 9:22 দোকানে ঢুকেছে, নিশ্চয়ই রাখতে রাখতে হয়তো 9:40 হয়ে গেছে, মানে দোকান থেকে ঘরের ডিস্টেন্সটা আমার যেটুকুন ধারণা 15 মিনিটের মতো হবে। 10:15 বলছে ঘরে ঢুকেছে, যদি 9:22 দোকানে ঢুকে জিনিসপত্র গুছিয়ে মোটামুটি তো দেখো হাফ অ্যান আওয়ার লাগে, যদি বলে হাফ অ্যান আওয়ার নাও লাগে তাও আমি ধরে নেব সব কিছু মিলে 15 মিনিটের ডিস্টেন্স হবে এখনের ঘর থেকে দোকান। 10-15 মিনিট ডিস্টেন্স যথেষ্ট ভালো। সেটাও হয়তো কদিন পরে ফারিয়ার মনে হবে অনেকটা বেশি, যখন বাচ্চাটা হবে একা রাখি শুনতেই লাগবে। টিভিটা এতটা ওপরে তুলেছে কারণ ফারিয়া বলছে ওদের নাকি ঘরে কোথাও টিভি ফিট করার জায়গা নেই। এটাও একটু অবাক লাগলো, এত বড় ঘরে কোনো জায়গা, কোনো স্পেস নেই, কি প্ল্যানের বাড়ি। তো সব কিছু ফারিয়া দেখিয়েছে, হ্যাঁ ও খুব খুশি, রান্নাঘর আর ঘর একদম অ্যাটাচড। আমি প্রথম দিনই বলেছিলাম গোবরডাঙ্গার বাড়িটা ওর পছন্দ কোনোদিনই হলো না, হলে ও এসেছে এক ধাপ করে এগিয়েছে। হ্যাঁ, তো গোবরডাঙ্গার বাড়িটা রান্নাঘর আর ঘর অনেকটা দূরত্ব, ওয়াশরুম অনেক দূরত্ব। তো এখন জানি না এই বাড়িটার ওয়াশরুমটা কোথায়, কিন্তু এখনও দেখায়নি, পুরো রুম টুর তো দেখায়নি, দেখাবে বোধ হয় ঘর হয়ে গেলে, লাইট টাইট লাগানো হওয়ার পরে তখন ভালো করে এমন করে দেখব। আর যখন দোকান থেকে ঘরের ডিস্টেন্স 15 মিনিট, আর দোকান থেকে ওর শ্বশুরবাড়ির ডিস্টেন্সও প্রায় 10-15 মিনিট এরকমই বলেছিল, তাহলে বাপের বাড়ির ডিস্টেন্সও 15 মিনিট, মানে 15 মিনিটের মাঝে দোকানও আছে, ফারিয়াও আছে, শ্বশুরবাড়িও আছে, বাপের বাড়িও আছে। দোকান থেকে শ্বশুরবাড়িও 15 মিনিট, দোকান থেকে ওর ঘরও 15 মিনিট হতে পারে, না একদিকে না হলো একটা হয় না, একটা মিডিল প্লেসে হলো দোকানটা, এখানে এদিকে 15 মিনিট, এদিকে 15 মিনিট, আর বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি তো 10 মিনিটের রাস্তা, মানে একই পাড়াতে, তো সবটাই 15 মিনিট। তো এখন এরকম তেল মাছ আসবে, ভালো ভালো খাবার আসবে, মাঝে মাঝে আমরা দেখবো বড় বড় চিংড়ি মাছ এসেছে। কে পাঠিয়েছে? শাশুড়ি মা পাঠিয়েছে। শাশুড়ি মা ওরকম বড় বড় চিংড়ি মাছ রান্না করতে পারে কি না এটা বোঝার মতো বয়স ক্ষমতা দুটোই আছে, কারণ যতদিন ফারিয়া গেছে ওই সকালে উঠে ওই চাল ডাল তেল মশলা কি আনতে লাগবে বলো, সব কিছু বলে দিলে পরে বাজার হয়, দিনের বাজার দিনই হয়। মানে আজকে সকালে বাজার করলো, নেক্সট দিন আবার গেল, কি আনতে লাগবে, চাল আনো, রসুন আনো, মাছ আনো, পেঁয়াজ আনো, নেক্সট দিন আবার বাজারে গেল, চাল আনো, একটু মুসুরি ডাল আনো, ডিম আনো, মানে এরকম করে বলে দেয়, তারপরে আনে, তারপরে রান্না করে, তারপরে খাওয়া হয়। সেইখানে এই বড় বড় চিংড়ি মাছ, অন্য মাছ টুথপেস্টে নামাক আছে আমাদের, আমরা হাত দিয়ে মেখে ভাত খাই। যাই হোক, যত কিছুই হোক, ভালো করে বসো। আর তুমি একটা সময় ধরাম করে বসেছো দেখেছিলাম, ওই বসাটা ভালো লাগেনি, ছোট্ট একটা টুল কিনো, টুলের মধ্যে বসে কাজ করার চেষ্টা করো, টুলের মধ্যে বসে ছোট করার চেষ্টা করো, ধুমধাম উপর নিচে বসবে না, বাচ্চার গ্রোথের এফেক্ট হয়, সাবধানে বসা করো। হ্যাঁ, বাচ্চা শুধু হেলদি বেবি না, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খুব দরকার। যে বলো না শুয়ে ভিডিও দেখছি, কারণ এখন ফারিয়া হেব্বি খুশি, কারণ চারিদিকে এই দামামা বেজে উঠেছে, এতেও খুব খুশি হয়েছে, ওর আত্মার একটা শান্তি পেয়েছে, মুখটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন ভাব আছে। এটা থাকবে, এটা ওর জায়গায় আমার হলে থাকতে হলে। তারপর আমি বলবো এই অবস্থাতে যতটা পারো কন্ট্রোভার্সিটা একটু কম। তুমি বলবে এই সময় আমি চাইলেও নিজেকে সরাতে পারবো না, এটাও সত্যি কথা, চাইলেও সরানো যাবে না। কি হয়েছিল, কি ঘটেছিল, ওর ভেতরে সমস্ত জ্বালা বেরিয়ে আসবে এখন। যাই হোক, ফারিয়া সুস্থ বাচ্চা হোক, ভালো বাচ্চা হোক, আর তুমি আলটিমেটলি জিতেছ। দূরে থাকার চেষ্টা করো, কামিং 1-2 বছর এদের কারোর সাথে চেষ্টা করো না। তোমার সংসারটা ভেঙে ফেলতে ওদের বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, যেমন তোমার সামনে তোমার বরের নামে যেভাবে বলেছে, নিজের বরের তো হতে পারিনি, তুমি তোমার বরকে এখন তোমার মনে আসবে ঠিকই তো, ওর জন্যই তো আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া হলো, ওই তো বাজে, ওই তো খারাপ, আমি আজকে গ্রুপটা হাতছাড়া করেছি আমার এই বরটার জন্য। হ্যাঁ, এরকমভাবে একটা কিন্তু আগ লাগানোর চেষ্টা হচ্ছিল ওই দিন, ওই ক্ল্যারিফিকেশন ভিডিও দিতে বসতে গেলে। বোন তো আর প্রেম করছে না, বোন বিয়ে করে ফেলেছে। প্রেম করতে থাপ্পড় দিয়ে বলতাম এই ছেড়ে দিয়ে ছেলেটাকে। প্রেম করা, ব্রেকআপ, পেচাপ এগুলি তো অভ্যস্ত। নিজেদের স্বামী সুখ না থাকলে, নিজেরা সুখী সংসার না হলে মানুষের সংসার সুখী হলেও কিন্তু এরকম হিংসে হয়। আশা করি ফারিয়ার বর আর যাই হোক, ফারিয়াকে এখন পর্যন্ত আজকে দিন পর্যন্ত সন্দেহ করে না, এটাই সবচেয়ে বড় পাওনা। স্বামী স্ত্রীর সংসারে 20 টাকা আসতেই পারে,
স্বামী তো স্ত্রীকে বিশ্বাসই করে না, কি লাভ ওই টাকার? বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব।